আর তাতেই ধারা বুঝে ফেললো এই কথাগুলো সালমা বেগম ইচ্ছা করে বানিয়ে বলছেন, যেন শ্রাবণ একটু গলে, একটু থেমে ভাবে, একটু হলেও নিজের আচরণ নিয়ে লজ্জা পায়। ধারার বিস্মিত মুখ দেখে সালমা বেগম ভেতরে ভেতরে হাসলেন। তিনি জানেন সবসময় সত্যি বলে কিছু অর্জন করা যায় না, কিছু মানুষকে গলাতে হলে কল্পনার আগুনে মিথ্যার একটু তেল দিতে হয়। আর আজ তিনি সেই তেলটাই আগুন জ্বালালেন। শ্রাবণ গলা কাকারে দিয়ে বললেন, ওকে ওকে, এত ড্রামাটিক হওয়ার কিছু নেই, আজ থেকে আলাদা করে তো থাকবেই, বিছানাতেই শুতে পারবে। শ্রাবণের মুখে বিরক্তি, কিন্তু চোখে এক প্রকার অপরাধ বোধ খেলে গেল। তারা কাঁদছে, এই দৃশ্য তাকে অস্বস্তিতে ফেলছে, কিন্তু সে বুঝে উঠতে পারছে না কেন। সালমান শেখ এতক্ষণ চুপচাপ থাকলেও এবার গলা পরিষ্কার করে বললেন, ছাড়ো সালমা, ছেলেটাও তো হুট করে এমন পরিস্থিতিতে পড়ে গেছে, সময় লাগবে বুঝে নিতে। তবে একটা কথা বলে শ্রাবণ, মেয়েটা কিন্তু মন দিয়ে আপন করে নিতে জানে, আজ ওর রান্না খেলে বুঝবি। শ্রাবণ বিস্মিত চোখে বাবার দিকে তাকালো, তারপর তাহাকে পর্যবেক্ষণ করে বলল, ও রান্না করবে? সালমা বেগম এবার মুখ টিপে হাসলেন, তারপর বললেন, হ্যাঁ, তোর পছন্দের কিছু রান্না হবে আজ, নতুন বউয়ের হাতের। ধারা মাথা নিচু করে ফেললো, আর শ্রাবণ একবার অবাক চোখে তাকালো তার দিকে। মেয়েটার চোখে এখনো পানি, কিন্তু মুখে সেই পুরনো অসহায়তা, আর আছে এক টুকটুকে মনের আলগা হাসি। সে যেন বুঝেও কিছু বলল না, ধীরে ধীরে পা বাড়ালো দরজার দিকে, কিন্তু যাবার আগে থমকে একবার পেছনে ফিরে তাকালো মায়ের চোখে, তারপর বাবার মুখে। শেষমেশ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ধারার দিকে। ধারার চোখে এখনো পানি, কিন্তু সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে, নিজেকে লুকাতে চাইলো যেন। শ্রাবণ গলা খাকারি দিয়ে বলল, আমি অফিস যাচ্ছি, দেরি হয়ে যাবে। তার কণ্ঠে এখন আগের কষ্টটুকু ছিল না, কিন্তু পুরোপুরি কমলতাও নয়, একটা দ্বিধা, একটা অস্বস্তি। ধারার দৃষ্টি তখনও জানলার বাইরে, আলো এসে পড়েছে তার গালে। লোকটাকে তাকে উদ্দেশ্য করে বলল যে অফিস যাচ্ছে। বাইরে এসে শ্রাবণের ঠোঁটের কোণে একটু টান পড়লো, যেটা সে নিজেও বুঝে উঠতে পারলো না। এবার ঠিক তখন ঘরের বাতাসটা একটু হালকা হলো, আর সালমা বেগম ধীরে ধীরে বললেন, বরফ গলতে শুরু করেছে। সামুল শেখ শুনতে পেরে জিজ্ঞেস করলেন, মানে? সালমা বেগম বাঁকা হাসে বললেন, তোমার ছেলেকে হাড়ে হাড়ে চিনি আমি, দেখলে না সামান্য কান্না করতে দেখে কেমন থমকে দাঁড়ালো। কবুল শব্দের একটা টান আছে বুঝলে, তোমার ছেলের এসব ঢং বেশি দিন চলবে না। আমি আরেকটু উস্কানি দেবো, দেখো। যে ধারাকে আজকে আমি পাশের ঘরে শিফট করব, সেই ধারাকে একদিন তোমার গুণদূত ছেলে নিজ হাতে কোলে করে নিজের ঘরে নিয়ে যাবে। কথাটা মিলিয়ে দেখো, তোমাদের বংশ তো রক্ত চেনা আছে আমার। দুপুরের মধ্যে ধারার অবস্থান পুরোপুরি বদলে দিলেন সালমা বেগম। সব জিনিসপত্র শ্রাবণের ঘর থেকে সরিয়ে পাশের ঘরে এনে দিলেন। তাদের বাড়িতে কাজ করা বাবু ভাইকে দিয়ে ঘরও পরিষ্কার করে নিলেন। ঘরে ঢুকে অবাক না হয়ে পারল না ধারা। এত সুন্দর করে সাজানো গুছানো দেখে একটু হতবাক হলো বটে, তবে মনে মনে একটু খুশি হলো। আজকে তাহলে বিছানায় ঘুমাতে পারবে। সালমা বেগম তার হাত ধরে টেনে বারান্দার দিকে নিয়ে আসলেন, মুখে বললেন, দেখো বৌমা, এই যে বারান্দা, তুমি চাইলে এখানে এসেও সময় কাটাতে পারো। এ বাড়িতে সবচেয়ে সুন্দর এই বারান্দাটা। কথা মিথ্যে নয়, আসলে খুব সুন্দর। তারা অবাক হয়ে চারপাশে তাকালো। বারান্দার বাদিকে ঝুলছে রং বেরঙের হ্যাঙ্গিং পট, যেগুলোর প্রতিটায় ফুটে আছে বাহারি ফুল, বেগুনি, পেটুরিয়া, লাল গোলাপ, তাছাড়া নাম না জানা হলুদ রঙের অনেক ফুল। নিচে সাজানো টবগুলোর ভেতরেও নানান জাতের গাছ, কিছুতে ছোট ছোট লেবু ধরেছে, কিছুতে পুদিনা আর তুলসী পাতা। পাশে রাখা ছোট্ট টেবিলে সাদা টেবিল ক্লথ, যার ওপরে রাখা হয়েছে একটি চায়ের কাপ আর একটি বই। ধারা এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই সবুজ মোড়া কোণার দিকে। মুখে যেন নিজের অজান্তে একটা মুচকি হাসি ফুটে উঠল। এত শান্ত, এত আপন পরিবেশ সে অনেকদিন পর দেখছে। সালমা বেগম ওর দিকে তাকিয়ে আবার বললেন, দেখো মা, এখানে বসে বিকেলে চা খাও, বই পড়ো, অথবা চুপচাপ থাকো, কেউ তোমায় বিরক্ত করবে না। তুমি এই বাড়ির মানুষ, নিজের বাড়ির মতোই মনে করে থেকো। তারা চোখ নামিয়ে চুপ করে থাকলেও মনটা ভরে উঠল মায়। অনেক না বলা অনুভব যেন চোখের কোণে এসে বের করলো। সে ধীরে ধীরে মাথা নাড়ালো, তারপর হালকা গলায় বলল, ধন্যবাদ মা, এতটা ভাববেন আমি ভাবিনি। আচ্ছা, ফুল গাছগুলো কি আপনার হাতের? সালমা বেগম হেসে হেসে বললেন, হ্যাঁ, ওই আর কি, মাঝে মাঝে শখ করে করতাম, আজকাল আর এসব করা হয় না, সপ্তাহে 2 দিন যত্ন নিতে পারি। তারা এবার হুট করে উৎফুল্লিত হয়ে বলল, মা, আমারও না বাগান করার খুব শখ। গ্রামে কখনো চাচি এসব করতে দেয়নি, আপনি অনুমতি দিলে এই বাগানটা আমি নিজের মতো করে সাজাই, একটুও নষ্ট করব না, যত্ন করব। বাচ্চাদের মতো করে করা আবদারটা শুনে সালমা বেগম কাঁধে হাত রাখলেন, তারপর বললেন, অবশ্যই, এঘরটা তোমাকে একটু দিলাম, বারান্দাও তোমার। এসব করার সময় নেই তো আমার, তুমি নিজের মতো করেই সাজাও, গোছাও, তোমারই তো সংসার। সংসার শব্দটা শুনে বুক ধক করে উঠল তারার। সংসার? তার সংসার? কার সাথে? ওই লোকটার সাথে। কিন্তু এটাকে কি সংসার বলে কি জানি। এর মতোই হুট করে তারা লক্ষ্য করলো শ্রাবণের ঘরটা ঠিক পাশে হয়। এই বারান্দা থেকে শ্রাবণের ঘরের বারান্দাটা ঠিক দূরে নয়, অনেকটাই কাছে, এতটাই কাছে যে হাতে কিছু দেওয়া নেওয়াও করা যাবে। বিষয়টা খুব অসাধারণ হলেও তারার ভয় হলো, লোকটা যদি বারান্দায় আসে তাহলে তো অবশ্যই তাকে দেখতে পাবে, একদম সামনাসামনি দেখা যাবে। তারার দৃষ্টি অনুসরণ করে সালমা বেগমও তাকালেন। শ্রাবণের সাদামাটা বারান্দাটা দেখে তিনি বললেন, আমার ছেলে কখনো বারান্দায় আসে না বৌমা, দেখো কতটা শূন্য হয়ে পড়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা অযত্ন করে। ও তুমি ভেবো না, ও বারান্দাতে এমনিতেও আসে না, তাই তোমায় দেখতেও পাবে না, কিছু বলবেও না। ধারা মিডিও আসলো, তবুও যেন তার চোখে এক অজানা দ্বিধা রয়ে গেল। এইবারের বারান্দায় তার নিজের জন্য জায়গা হলেও পাশের ঘরের বারান্দাটা, জানলাটা যেন এক অদৃশ্য দেয়ালের মতোই মনে হচ্ছে ওর কাছে।
ভেতরে ভেতরে হঠাৎ চুপচাপ শূন্যতা জমে উঠল। সেটা ভয় না লজ্জা তারা ঠিক নিজেও বুঝে না। সে চোখ নামিয়ে ধীরে ধীরে বলল, তবুও আমি খুব জোরে কথা বলবো না মা, যদি অসুবিধা হয় উনার, মানে বিরক্ত হন যদি। সালমা বেগম এবার মুখের মধ্যে একটা দুষ্ট হাসি এনে বললেন, আহা এত ভাবার কিছু নেই, ও কিছুই বলবে না, বরং যদি কখনো কিছু বলে তবে আমি আছি না, তখন আমি বুঝে নেব। তুমি নির্ভয়ে তোমার বাগান করো মা, মন খারাপ হলে এখানে বসে থেকো। ধারার মুখে এবার সত্যিকারের একটা হাসি ফুটে উঠল, গলায় এক ফোঁটা কৃতজ্ঞতা লেগে রইল। তার শৈশবের সমস্ত রক্ষতা যেন একটু একটু করে চলে যাচ্ছে সময়ের এই নতুন অধ্যায়ে। তবে নিজের মনে তখন এক চাপা ভাবনা ঢুকে পড়ে, এই সংসারে জায়গা পেয়ে গেছি হয়তো, কিন্তু শ্রাবণ নামে মানুষটার সাথে আমার কখনো জায়গা হবে? সে প্রশ্নের উত্তর তখনও ঝাপসা। কিন্তু বারান্দার ফুলগুলো ঠিক ওই রোদে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর ধারা বুঝে যায় কোনো সম্পর্কে শিকড় গজানোর আগে প্রয়োজন হয় যত্ন, সময় আর একটুখানি জায়গা। সে সেটা পেয়েছে। এখন হয়তো শুরুটা এখান থেকেই। দুপুরে খেতে এসেছিল শ্রাবণ, তারা তখন গোসল করছিল, না হলে দেখতো একটা লোক তার রান্না খেয়ে কতটা অভিভূত হয়েছে। না চাইতেও মাছের তরকারিটা খেয়ে মনে মনে বেশ প্রশংসা করেছে শ্রাবণ। এতটুকু মেয়ে হয়ে এত সুন্দর কিভাবে রান্না করলো ভেবে পেল না শ্রাবণ। তবে সবার আড়ালে সে আরো 2 চামচ তরকারি বেশি খেয়েছে। দুপুরে খাওয়ার পর অফিসে ফিরে গেছে সে, তাই ধারার সাথেও আর দেখা হয়নি। এদিকে সালমা বেগম ধারার প্রথম রান্নায় খুশি হয়ে একজোড়া সোনার চুড়ি উপহার দিয়েছে, যা নিতে নারাজ ছিল ধারা, কিন্তু মোটামুটি জোর জবরদস্তি করে তাকে দিতে হয়েছে। রাত 8টায় বাড়ি ফেরার কথা ছিল শ্রাবণের, কিন্তু আজ কোনো এক কারণে সে বিকাল 4টার পরে আবারও বাড়ি ফিরে এসেছে। বিষয়টা চশমার আড়াল থেকে লক্ষ্য করলেন সামিউল শেখ। তারপর নিজের স্ত্রীর দিকে ইশারা করে কিছু একটা বোঝালেন, যা বোঝার বুঝলেন সালমা বেগম। চোখ থেকে ঠান্ডা পানি ডাললেন তিনি। শ্রাবণ সোফায় বসে ল্যাপটপের ব্যাগ রাখলো, গায়ের কুত্তা খুলে সোফাতে মেলে দিল। ক্লান্তিতে বড় করে শ্বাস নিতে চোখের সামনে ঠান্ডা পানির গ্লাস দেখতে পেল। সালমা বেগম চোখ দিয়ে গ্লাসটা নিতে ইশারা করলে শ্রাবণ ঢকঢক করে পানি খেয়ে ফেলে, তারপর মুখে থ্যাংক ইউ মা বলে। এরপর সালমা সন্দিহান হয়ে জিজ্ঞেস করেন, কি রে শ্রাবণ, তোর তো এখন বাড়িতে ফেরার কথা না? রাত 8টায় ফেরার কথা, এত তাড়াতাড়ি চলে এলি কেন? একটু প্রস্তুত হলো না শ্রাবণ। নির্বিকার ভঙ্গিতে বলল, কাজ হয়ে গেছে তাই ফিরেছি। আর ওই অফিসে যে ছোট আব্বু আমাকে কোনো কাজই করতে দেয় না, সেটা খুব ভালো করেই তোমরা জানো। শুধু শুধু থেকে সময় নষ্ট করবো কেন? তীক্ষ্ণভাবে ছেলের কথাগুলো শুনলেন সালমা বেগম। তিনি জানেন শ্রাবণ কখনো খুব বেশি কথা বলে না, কিন্তু যা বলে তা ভেবেচিন্তেই বলে। এবারও তার কথা জেনে একটা চাপা অভিমান ঢুকানো। পাশে থাকা সামিউল শেখ তখন মুখ গম্ভীর করে বললেন, শুধু চাচার কথা বললি, নিজের দায়িত্বটা বলিস না কেন? ওটা তো এখন তোকে বুঝতেই হবে। শ্রাবণ এবার বিরক্ত গলায় বলল, দায়িত্ব মানে? যদি ছোট আব্বুর কথা মতো চুপচাপ বসে থাকতে হয়, তাহলে আমি সেই দায়িত্ব রাখতে পারবো না। আমি অফিসে গিয়ে বসে থাকি যেন আমি কোনো নিরীহ প্রাণী। কাগজপত্র তো আমাকেই পড়তে হয়, তবুও সিদ্ধান্ত আছে ছোট আব্বুর মুখ থেকে। তাহলে তো সেখানে আমার থাকার মানে কি? আর তাছাড়া কঠিন কাজগুলো ছোট আব্বু আমাকে করতেই দেয় না। চুপচাপ বসে থাকা সালমা বেগম এবার একটু নরম স্বরে বললেন, এরপর থেকে পুরো অফিস সামলাবি বলে এখন শুধু তোকে দেখতে বলছে। তুই শিখে রাখ শুধু। শ্রাবণ ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, আমি কাজ শিখতে চাই মা, কিন্তু এমন ভাবে নয় যেখানে আমাকে শুধু নামেই রাখা হয়। আজকে একটা কাজ নিয়ে কথা বলতে গিয়েছিলাম, উনি বললেন তুমি এখনো বুঝবে না শ্রাবণ। এই বুঝবে না কথাটা শুনতে আমি ক্লান্ত। আমি তো কোনো স্কুলের ছাত্র না যে উনি আমাকে বোঝাতে থাকবেন আমি ছোট। সামিউল শেখ এবার চোখ শুরু করে ছেলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর শান্ত গলায় বললেন, তুই কি আলাদাভাবে কিছু ভেবে রেখেছিস শ্রাবণ? শ্রাবণের চোখে এবার একটা স্থির আলো দেখা গেল। সে মাথা হেঁট করে বলল, ভেবেছি আব্বু কাল থেকে অফিসে যাব, তবে আমিও কাজ করব। তুমি ছোট আব্বুকে বলে দেবে যাতে আমার প্রতি অত ভালোবাসা না দেখায়। একটু কাজ করলে আমি শুকিয়ে যাচ্ছি না। ছোট আব্বু অনেক ভালোবাসে আমায়, তাই তোমাকে দেখাতেই আমাকে শুধু অফিসে থাকতে বলে। আর নিজের মতো কিছু করার ইচ্ছা আছে আমার। কাজের মর্যাদা চাই, সম্মানের সাথে শিখতে চাই, ছোট করে রাখার মধ্যে শেখা না। সালমা বেগম হঠাৎ হু করে হেসে ফেললেন, তারপর বললেন, আল্লাহ, আমি তো ভাবছিলাম তুই বুঝি চাকরি ছেড়ে দিবি। এই ছেলে আবার হঠাৎ তো কবে বড় হলো? ভাবলাম হয়তো নিজের ব্যবসা ট্যাবসা নিয়ে ভাবছিস। সামিউল শেখও হেসে ফেললেন, এবার একটু যেন হালকা হলেন। কণ্ঠে প্রশ্রয় মেশানোর সুরে বললেন, তুই যদি এসব ভাবিস তাতে এবার তোর দোষ কি? আমরা কি তোর শত্রু যে তোকে ছোট রাখতে চাইবো? কিন্তু যে গাছকে বড় করতে হয় তার আগা ছেটে দিতে হয় মাঝে মাঝে, বুঝলি? তোর ছোট আব্বুর অভিজ্ঞতা অনেক, সময় নিয়ে চিন্তা কর। শ্রাবণ মাথা নিচু করে শুনছিল, এবার ধীরে ধীরে মাথা তুলে বলল, আমি বুঝি আব্বু, কিন্তু মাঝে মাঝে আমার কেমন যেন লাগে। মনে হয় আমি যেন শুধু একটা ছায়া, যার কাজ বসে থাকা আর হাসি দেওয়া। অথচ আমি চাই আরো কিছু হোক, এমন কিছু যেটা আমি নিজে বানিয়েছি, নিজে বুঝি, নিজে কাঁদে বা হয়ে আনন্দিত। এই কথা শুনে সালমা বেগম এবার গম্ভীর হলেন। ছেলের দিকে তাকিয়ে বললেন, তুই যা বললি সবই ঠিক, কিন্তু একদিন তোর এই ছায়ার ভেতর থেকেও আলো ফুটবে। মার কথা মনে রাখিস, তোর সময় আসবে, কষ্ট কর, তুই পারবে। শ্রাবণ হালকা মাথা নাড়ালো, মুখে স্পষ্ট গম্ভীর্য, কিন্তু চোখে ছিল একটা গভীর আত্মবিশ্বাসের দেখা। শ্রাবণ এবার ব্যাগ নিয়ে নিজের ঘরের দিকে যেতে শুরু করলো। সিঁড়ি দিয়ে উঠতেই কিছু একটা মনে পড়লো তার। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে তাকালো সালমা বেগমের দিকে, তারপর বলল, মা একটু এদিকে আসো তো। সালমা বেগম এলেন। শ্রাবণ এবার ঠোঁট ভিজিয়ে নিজেকে প্রস্তুত করলো। সালমা বেগম প্রকুচকে তাকালেন। হঠাৎ শ্রাবণের এমন অস্বস্তির কারণ বুঝলেন না। নিজ থেকে তিনি জিজ্ঞেস করলেন, কি রে, কি হয়েছে?
শ্রাবণ এবার নিজের ব্যাগ থেকে একটা শপিং ব্যাগ বের করলেন। এরপর সালমা বেগমের হাতে ধরিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বললেন, আসলে সকালে দেখলাম ও পুরনো সালোয়ার কামিজ পরেছে আর শাড়ি তো সামলাতে পারে না, তাই এগুলো নতুন সালোয়ার কামিজ আর একটা গাউন নিয়ে এলাম, ওকে দিও। বলে বাম হাতে ঘাড় ধরল শ্রাবণ। ভীষণ অপ্রস্তুত সে, ঘেমে গেছে এটুকু কথা বলতে। সামুল শেখ দূর থেকে মা ছেলের কথা বুঝলেন না, কিন্তু ছেলেকে আমতা আমতা করতে দেখে অবাক হয়ে চশমা ফেললেন। বাপরে, তার কাট্টা কুট্টা নিরামেষ ছেলে আবার লজ্জাও পায়। সালমা বেগম চোখ শুরু করে হাতের শপিং ব্যাগটা নেড়ে চেড়ে দেখলেন। কার জন্য এনেছে এটা খুব ভালো করে জানার পরেও সরল মুখ করে জিজ্ঞেস করলো, কার জন্য এনেছিস? বিরক্ত হলো শ্রাবণ, তবে বুঝিও না নিজের মায়ের এমন চালাকি। ঠোঁট ভিজিয়ে মিথ্যে রেগে গিয়ে জোর গলায় বলল, মা তোমার কি দিন দিন বুদ্ধি লুপ পাচ্ছে? তোমার জন্য অসুখ সেলোয়ার কামিজ আনবো নাকি? ওর জন্য এনেছি। সালমা বেগম মুখ কুচকে না বুঝার ভঙ্গিতে বললেন, ওটাকে? ও বলতে কাকে বুঝাচ্ছিস? এ পর্যায়ে কুচকানো ভ্রু শিথিল হলো শ্রাবণের। সালমা বেগমের চোখের দিকে অসহায় মুখে তাকালো। এক মুহূর্তে বুঝলো যে তার মা ইচ্ছে করে এমনটা করছে। বিষয়টা বুঝতে পেরে আরো অপ্রস্তুত হলো শ্রাবণ। অথচ গম্ভীর্য ধরে রাখতে বিরক্তির চরম পর্যায়ে পৌঁছলো সে। তারপর বলল, পাশের বাড়ি আন্টির ছোট মেয়েটার জন্য এনেছি, হয়েছে? যাও দিয়ে এসো পাশের বাড়িতে। যত সব নাটক, পুরো পরিবার আমার নাটক করা শিখেছে। বলেই একটু সময় নষ্ট করলো না শ্রাবণ। নিজের অস্বস্তি লুকাতে হন হন করে উঠে পড়লো উপরে। নিজের ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগালো। ছেলের এহেন কাণ্ডে ফিট করে হাসলেন সালমা বেগম। আস্তে আস্তে সামিউল শেখের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বললেন, তোমার ছেলে ভাঙবে তবুও মচকাবে না, দেখেছো? তারা যে ভালো জামা কাপড় নেই সেটা ঠিকই খেয়াল রাখছে। আসলে ওকে তো সবসময় নতুন শাড়ি দেওয়া হয়েছে, কিন্তু বেচারি তো শাড়ি সামলাতে পারে না। সামিউল শেখ অবাক হলেন ছেলের এমন দায়িত্ব দেখে। হাতে পেপারটা উল্টে ঠোঁট বাঁকিয়ে বললেন, বাহ বাহ, অবাক করার বিষয়, বুদ্ধি শুদ্ধি আছে তাহলে। আমি তো ভেবেছিলাম এখনো তোমার ছেলে ছাগলই রয়ে গেছে। না, তোমার ছেলে এখন ছাগল থেকে গরুতে পরিণত হচ্ছে, উন্নতি হচ্ছে বটে। ঠাস করে ঘরের দরজা বন্ধ করে হাতের ব্যাগ ল্যাপটপ সব বিছানায় ছুঁড়ে মারল শ্রাবণ। ক্লান্ত হয়ে বসে পড়ল বিছানায়। তার আসলেই বেশ অস্বস্তি হচ্ছে। সে কি ইচ্ছে করে এই কাজ করেছে নাকি? সকালে যখন ধারাকে দেখলো তখনই দেখলো মেয়েটার পরনের জামাটা বেশ পুরনো, আর শাড়ি তো পরতেই পারছে না। গত রাতেও তো বললো কিছু আনেনি গ্রাম থেকে। এজন্য একটু শ্রাবণ প্রথমবারের মতো মা ব্যতীত অন্য কোনো মেয়ের জন্য জামা কাপড় কিনে এনেছে। এতে এত অবাক হওয়ার কি আছে? সত্যি বলতে মায়া হচ্ছিল শ্রাবণের, তাই ও এই কাজ করেছে। তাই বলে যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তা তো না। এজেকে বুঝ দিল শ্রাবণ। তো ভাবলো তার মা সালমা বেগম 2 লাইন বেশি বুঝে, সবসময় উল্টাপাল্টা চিন্তা ভাবনা। চোখ বন্ধ করে ঠোঁট গোল করে শ্বাস ছাড়তেই এতক্ষণ পর শ্রাবণ লক্ষ্য করলো তার ঘরটা আগের মতো হয়ে গেছে। আলমারির সামনে গত রাতে থাকা নীল রঙের ব্যাগটাও নেই। আশেপাশের ওই মেয়েটার চিহ্নও নেই। তার মানে মেয়েটা ইতিমধ্যেই তার ঘর থেকে চলে গেছে। মনে মনে খুশি হলো শ্রাবণ। যাক, এবার একটু শান্তিতে থাকা যাবে। চারপাশটা ঠিকঠাক দেখে নিয়ে গোসল করার প্রস্তুতি নিল সে। শ্রাবণ ওয়াশরুমে ঢুকে গেলেও ঘরের চারপাশের নিঃশব্দতা ঠিক যেন কিছু বলছিল। সেই নীরবতার ফাঁকে বারান্দা দিয়ে এক ফালে হাওয়া ঢুকে জানালার পর্দা সরিয়ে দিল। ওর ঘরের ঠিক পাশের বারান্দায় খোলা চুলে দাঁড়িয়েছিল ধারা। ছিমছাম একদম সাদামাটা পোশাকে। গোছলের জন্য তোয়ালে আর পাজামা নিয়ে বাথরুমে ঢুকতে শ্রাবণ হালকা ফ্লু কুচকালো। ফ্লোরে পানি জমে আছে খানিকটা, কিন্তু তার মাঝে একটা অদ্ভুত কিছু চিকচিক করছে। চোখ আটকালো জিনিসটাই। গা থেকে শার্ট খুলে সজোরে একবার চাকিয়ে পাশের হুকে ঝুলিয়ে রাখলো সে। তারপর পানির ধারায় পা ভেজানোর আগেই তার চোখ আটকে গেল সেই ঝিলবিল করা জিনিসটার উপর। সে নিচু হয়ে দেখলো একটা সোনার চেন পরে আছে বাথরুমের টাইলসে। খুব পাতলা না, আবার খুব ভারীও না। চেনটা একপাশে সামান্য খোসা লেগে আছে। অনেকবার ব্যবহার করা হয়েছে তাহলে। শ্রাবণ হাত বাড়িয়ে তুললো চেনটা। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হালকা একটা নিঃশ্বাস ফেলল। সকালে তো তারা গোসল করেছে এখানে, আর এই বাথরুমে শ্রাবণ ছাড়া এমনিতেও কেউ আসে না। তাহলে চেনটা ওই মেয়েটারই হবে। হঠাৎ ওই যেন অস্বস্তি আরো বেড়ে গেল শ্রাবণের। এক হাতে চেনটা ধরে দাঁড়িয়ে ভাবলো, এখন যদি এটা সালমা বেগমের হাতে দিয়ে তারাকে ফিরিয়ে দিতে বলে তাহলে আবারও উল্টাপাল্টা বুঝবে তার আদর্শ মা। তাই নিজ হাতেই তারাকে এটা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল শ্রাবণ। গোসল সেরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে গা চারা দিতেই শ্রাবণের এক মুহূর্তে মনে পড়ে গেল ওই ব্যাগটায় সেই সালোয়ার কামিজ আর গাউন ওসব কি মেয়েটাকে দিয়েছে। উঠ করে কেমন যেন বুকটা দক করে উঠলো তার। কি ভাবছে মেয়েটা? মাঝে এখন দিয়ে দেবে ওকে সেটা তো নিশ্চিত। এখন যদি বলে আমি এনেছি তাহলে তো। দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। যা ভাবে ভাবুক গিয়ে, সেই তো এনেছে। মায়া হয়েছে তাই এনেছে। টি-শার্ট গায়ে জড়াতে শ্রাবণের ঘরের দরজায় টুকা পড়ল। ওপাশ থেকে বলল, শ্রাবণ দরজা খুলতো, কুসুল হয়েছে। সালমা বেগমের কণ্ঠ। শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে দাঁড়ালো। সালমা বেগমের হাতে এখনো শপিং ব্যাগটা দেখে ভ্রু কুচকালো শ্রাবণ। সালমা বেগম হাতের কাপড়ের ব্যাগটা বাড়িয়ে দিলেন। তারপর বলল, যা দিয়ে আয়, একেবারে নিজে দিয়ে আয়, ঘরে আছে ধারা। শ্রাবণের কপালে ভাঁজ ফেলে বলল, এত নাটক না করলেও তো চলতো মা। তুমি দিলে কি সমস্যা? আমি কেন দিতে যাব? সালমা হেসে বললেন, তুই নিজে হাতে দে। ও বুঝুক এটা কে দিয়েছে। আমি দিলে তো বলবেই মা দিয়েছে, আর তুই দিয়ে দিলে একটুখানি লজ্জা পাবে, বুঝলি? খুশি হবে মেয়েটা, যা। আবন কপাল চুলকে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি আসলে ছায়া কাকিমা থেকে একটু নাট্যকার হয়ে গেছো জানো। এসব হচ্ছেটা কি মা? আমার কিন্তু আসলেই ভালো লাগছে না। চুপ করে কোনো কিছু হয় না। মেয়েটাকে অসহ্য লাগছে আমার।
তুমি ইচ্ছে করে এমন করে কি ভাবছো? আমি মোটেও বউ ভেবে ওর জন্য এসব আনিনি, একটা মানুষ ভেবে মায়া হয়েছে তাই এনেছি। এটাকে অত বড় করে অতিরিক্ত কিছু ভাবার মানে নেই। সালমা বেগম হতাশ হলেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, শ্রাবণ তুই এমন করিস না, আমার কথাটা শুন। শ্রাবণ সালমা বেগমের কথা শেষ করতে না দিয়ে বলে উঠলো, তোমার যদি মন চাই তবে নিজে গিয়ে দিয়ে এসো মা, নইলে দেওয়ার দরকার নেই, ফেলে দাও, আমি তবুও এসব আলাদ করতে পারবো না। সালমা বেগম চুপচাপ হয়ে গেলেন ছেলের মুখে এই কড়াসুরের কথা শুনে। একটু সময় দিলেন নিজেকে সামলাতে। এক হাতে শপিং ব্যাগটা শক্ত করে চেপে ধরলেন, অন্য হাত দিয়ে শাড়ির আঁচল ঠিক করলেন। শ্রাবণের দিকে শান্ত চোখে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর গলায় খুব একটা নরম দাগ কেটে বললেন, মা হয়ে তোকে কখনো কোনো কিছুতে জোর করে নি শ্রাবণ, আজও করছি না, শুধু চেয়েছিলাম তোর একটু সহানুভূতি, একটু নিজের থেকে ভাব। দেখ মেয়েটার মুখে হাসি ফুটুক, ও তো কিছু চাইনি আমাদের থেকে, তোর ঘরে এক রাতই থেকেছে, তাও মুখ নামিয়ে। মেয়েটার ভেতর ভেতর কতটা চাপে আছে জানিস? শ্রাবণ এবার আর চোখ রাখতে পারলো না, মুখ নামিয়ে নীরব হয়ে গেল, তবে বিরক্ত হলো। সালমা বেগম ব্যাগটা নিজের বুকের কাছে টেনে নিলেন, এরপর ধীরে ধীরে বললেন, তুই যদি না দিতে চাস আমি দেবো, তবে জানিস কিছু জিনিস নিজের হাতে না দিলে তার মূল্য বোঝা যায় না। আমি শুধু চেয়েছিলাম তুই সেটা বুঝিস। ঠিক আছে থাক, তুই শান্তিতে থাক, আমি দিয়ে আসছি। কিছু একটা বলার ছিল তার, কিন্তু কথাগুলো আটকে গেল গলায়। সে জানে তার মা তাকে দোষ দিচ্ছে না, কিন্তু কেন জানি আজকের কথাগুলো কেমন বিঁধে গেল তার ভেতরে। সত্যি তো চুর করে তো কেউ কিছু বলেনি, শুধু একটা সদিচ্ছার কথা ছিল, এতটা কঠিন হয়ে গেল কেন তার জন্য? একটু ধীরে ধীরে দরজা বন্ধ করলো শ্রাবণ, ফিরে এসে বিছানায় বসে পড়ল। বুকের ভেতরটা হালকা ধকধক করছে। হঠাৎই মনে হলো যদি তারা জানে এসব তার জন্য সে কিছুই করতে চায় না, যদি ভাবে শ্রাবণ তাকে ঘৃণা করে। শ্রাবণ মোটেও ঘৃণা করে না মেয়েটাকে, শুধু ভালো লাগছে না। চোখ বন্ধ করে শ্রাবণ মাথা নিচু করলো। কিছু জিনিস আসলে না বলে বুঝিয়ে দিতে হয়। সে হয়তো ভুল করেছে, হয়তো একটু কঠিন হয়ে গেছে। শ্রাবণ চোখ খুললো, ঠোঁটে হালকা হাসি এলো, মাথা তুলে ছাদের দিকে তাকিয়ে একটু দীর্ঘশ্বাস ফেললো। হয়তো এখনো কিছু বলার সময় না, তবে সময় আসছে। আর সেদিন এই চুপচাপ শ্রাবণ হয়তো একটু জুড়ে বলবে, নিজের হাত দিয়ে বলবে তোমার জন্যই এনেছি। শেখ বাড়িতে মাঝে মাঝে একটু হুলস্থুল লেগে থাকে, তবে প্রতিদিন বিকালে সবাই একসাথে ড্রয়িং রুমে সময় কাটায়। প্রতিদিনের মতো আজও বিকেলে বাবু নামের সার্ভেন্টটা এসে শ্রাবণকে ডেকে বলল, ছোট সাহেব বড় সাহেব আপনাকে নিচে ডাকছেন, সবাই একসাথে একটু নাস্তা করবেন। বড় ম্যাডাম সবার জন্য নুডলস বানিয়েছে। শ্রাবণ প্রথমে মনে মনে যেতে চাইল না, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে বুদ্ধি করে বলল, সবাই আছেই তো, আমি না গেলেও হবে, খাবো না আমি। শ্রাবণের বুদ্ধি কাজে লেগেছে। সাথে সাথে বাবু মাথা নেড়ে বলল, না না সাহেব, সবাই নিচে নেই, শুধু বড় সাহেব আর ম্যাডাম আছে। নতুন ম্যাডামকে তো এখনো ডাকিনি, আপনাকে আগে ডাকতে আসলাম, আপনি তাড়াতাড়ি আসুন, আমি নতুন ম্যাডামকে ডেকে নিয়ে আসি। বলে পাশের ঘরে গিয়ে দরজা করা নাড়লো বাবু। এদিকে শ্রাবণ এটাই চাইছিল, কৌশলে জেনে নিল ধারা ঘরেই আছে কিনা। সে দ্রুত বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের উপর রাখা সোনার চেনটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। নিজের দরজার কাছে দাঁড়িয়ে রইল, অপেক্ষা করলো ধারার বের হওয়ার। একটু পরে খটখড়ে শব্দ হলো ধারার ঘর থেকে। সোজা হয়ে দাঁড়ালো শ্রাবণ, দেখতে পেল আকাশি রঙের ওয়ান পিস পরে মাথায় সাদা রঙের একটা ওড়না জড়িয়ে বেরিয়ে এসেছে ধারা। এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো শ্রাবণ। সে ইচ্ছে করে আকাশি রঙা ওই ওয়ান পিসটা এনেছিল, তার মনেই হয়েছিল ধারার খসা গায়ে এটা সুন্দর লাগবে, কিন্তু তাই বলে এটা এতটাই মানানসই হবে, এতটা সুন্দর লাগবে তা ভাবেনি। কতটা স্নিগ্ধ লাগছে মেয়েটাকে, একদম পরীর মতো। শ্রাবণের এবার আফসোস হলো, সে কেন ওই টকটকে লাল রঙের জামাটা নিয়ে এলো না। তারা দেখতে পায়নি ডান পাশের ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা শ্রাবণকে। সে নিজের মতো করে এগিয়ে যেতে চাইলে শ্রাবণ ফট করে ডেকে উঠে পেছন থেকে। শ্রাবণ বলল, এই শোনো। খানিক পরিচিত পুরুষালী কণ্ঠটা কানে যেতেই থমকে দাঁড়ালো ধারা। তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকাতেই মাথায় থাকা ওড়নাটা সরে যায়, আলগা চুলগুলো গালে এসে পড়ে। এই দৃশ্যটা একটা পুরুষকে ঘায়ল করার জন্য যথেষ্ট। ধারা পেছনে পুরোপুরি ফিরে সোজা হয়ে দাঁড়ালো, এক হাতে ওড়না ঠিক করলো। জানে না কেন যেন লোকটাকে তার একটু একটু ভয় লাগে। শ্রাবণ নিজে থেকেই এগিয়ে এলো। ধারা সংকুচিত হলো, ভাবলো বোধহয় কঠিন কোনো কথা শুনতে হবে। অথচ তাকে অবাক করে দিয়ে শ্রাবণ তার হাতে থাকা চেনটা মুখের সামনে তুলে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা কি তোমার? তারা চোখ ফিরে তাকাতেই জলজল করে উঠলো তার মুখটা। চোখ বড় করে তাকিয়ে ফট করে শ্রাবণের হাত থেকে চেনটা নিয়ে অনেক বেশি উৎসুক হয়ে তড়িঘড়ি করে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ জি, এটা আমার। জানেন আমি সকাল থেকে পাগলের মতো করছি এটা। আমার মায়ের শেষ স্মৃতি এই চেনটা। ভেবেছিলাম হারিয়ে ফেলেছি, অনেক কষ্ট হচ্ছিল। আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া মাবুদ, ফিরে পেলাম। শ্রাবণের মুখটা একটু নরম হয়ে গেল ধারার কথা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।